নমস্কার শ্রোতা বন্ধুরা, শ্রবণ সঙ্গীতে আরও একটি নতুন গল্পের সাথে আপনাদেরকে স্বাগত। বাংলা সাহিত্যের বিপুল ভাণ্ডার থেকে আমরা নিয়ে এসেছি বরণীয় লেখকদের কিছু স্মরণীয় সৃষ্টি। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এলাম অসামান্য কথাসাহিত্যিক শ্রী বিমল মিত্রের লেখা অসাধারণ একটি ছোট গল্প, আশু কাকা। লেখকের ভাষায় তার জীবনের বিভিন্ন সময়, পর্যায় ও মানসিকতার যথাযথ প্রতিনিধিত্ব করে তার লেখা ছোট গল্পগুলি। লেখকের দেখা এই আশু কাকা এরকম একটি অন্যতম চরিত্র। এই গল্পের সব চরিত্রই কিন্তু কাল্পনিক। কারোর সংবেদনশীলতাকে আঘাত করা কিন্তু আমাদের উদ্দেশ্য নয়। আমাদের আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে একটি লাইক ও শ্রবণ সঙ্গীকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, সাহিত্যিক বিমল মিত্রের লেখা আশু কাকা। আশু কাকা 3 দিন আগে আমার খোঁজে বাড়িতে এসেছিল এবং 3 দিনই আমাকে না পেয়ে ফিরে গেছে। কথাটা শুনেছি বাড়ির লোকেদের কাছ থেকে, কিন্তু বিশেষ কৌতূহল প্রকাশ করিনি। আশু কাকাকে যারা জানে তারা বলতে পারে যে আশু কাকার এই দেখা করতে আসা আমার কোনো উপকারের উদ্দেশ্য নিয়ে নয়। তবু এমন একটা চরিত্র আমাদের আশু কাকা, যার সান্নিধ্য বিশেষ পীড়াদায়কও নয়। আশু কাকার দাবি সামান্য, একটু খাতির, একটু মাতব্বরি করতে দেওয়া বা বড়জোর টাকাটা শিকেটা। আমাদের দেশে এখন জানাশোনা বলতে কেউ নেই। আশু কাকাও আর সকলের মতো একদিন চলে এসেছে সপরিবারে। খবর পেয়েছি অন্য সূত্র থেকে কোনো এক বস্তিতে আছে আশু কাকা সস্ত্রীক। সারা জীবন কোনো চাকরি বা কোনো অর্থোপার্জন করেনি আশু কাকা। দরকার হলে 3 ক্রোশ দূরের কাছাড়িতে গিয়ে সাক্ষী দিয়ে এসেছে। বিয়ে বাড়িতে কোমর বেঁধে 500 লোক খাওয়ানোর ভার নিয়েছে। 12 বাড়ি তলায় বসে সারা রাত যাত্রার আসরে কলকে পুড়িয়েছে। অর্থাৎ আশু কাকা এমন একজন লোক যে বরাবর সশব্দে বেঁচে থেকেছে, চারিদিকে নিজের অস্তিত্ব ঘোষণা করে মাথা উঁচু করে ঘুরে বেরিয়েছে। অথচ সেই সদম্য আত্মঘোষণা করবার অধিকারই যেন আছে আশু কাকার। যতদিন গ্রামে ছিল আশু কাকা, যখন ছুটিতে দেশে গেছি দেখেছি একটা না একটা কাজ নিয়ে ব্যস্ত। শুধু ব্যস্ত নয়, ব্যতিব্যস্ত। হনহন করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আশু কাকা। বলি, আশু কাকা কোথায় চলেছ? কে? নবনী? যাচ্ছি একবার ছিন্ননাথপুর। ওখানে মল্লিকদের পুকুরের তলায় নাকি গাজনের শিব উঠেছে। যাই, দেরি হয়ে গেল বলে হনহন করে অদৃশ্য হয়ে গেল। আর একদিন অমনি। কোথায় চলেছ আশু কাকা? ভোর তখন 6টা। হাঁটা দেখে মনে হয় বুঝি 5 ক্রোশ দূরে মাঝদে স্টেশনে ট্রেন ধরতে চলেছে কাকা, কিন্তু তা নয়। কে? নবনী? যাবে আমার সঙ্গে? এবার বর্ষায় ওই গাজনার বিলে নাকি জল একেবারে থই থই করে উপচে উঠেছে। চলো না, দেখে আসি। তারপর 12 বাড়ি তলায় যাত্রার বায়না করে আসা, অটল চক্রবর্তীর বেয়াই বাড়িতে গিয়ে জামাইয়ের খোঁজ খবর নিয়ে আসা, গঞ্জ থেকে হরিসভার ফুল কিনে আনা, ইত্যাদি ইত্যাদি অনেক কাজের মানুষ আশু কাকা। সেই আশু কাকা একদিন গাঁ ছেড়ে কলকাতায় চলে এসেছে। দরিদ্র সংসারের মালপত্র যা কিছু এনেছে, তার সঙ্গে এনেছে একটা ছিপের বান্ডিল, হুঁকো কলকে আর কাকিমাকে। শান্তশিষ্ট মানুষটি এই কাকিমা। মার কাছে গল্প শুনেছি, কতদিন খেতে বসে আশু কাকা দুটি দুটি করে হাঁড়ির সমস্ত ভাত চেয়ে নিয়ে খেয়ে ফেলেছে। মাছের টকটা ভারী চমৎকার রেঁধেছ বড় বউ, আর 2টি ভাত দাও তো। সতী সাধ্যী কাকিমা নিজের ভাগের ভাত কটিও স্বামীর পাতে ভক্তি সহকারে তুলে দিয়েছে। তারপর কে আবার নিজের জন্য রাঁধে? এমনি করে কাকিমার কতদিন উপোস করে কেটেছে আশু কাকা তার খবরই রাখেনি। আজও মনে আছে, আশু কাকা সকালবেলা গাড়ু নিয়ে মাঠে যেত। ফেরবার সময় কোঁচড়ে কিছু কাঁচা লঙ্কা, পটল, গাড়ুর মুখে একটা পাকা আম বসানো।
আর ডান কাঁধের ওপর একটা বিরাট মানকচু কিংবা মোচা। সকালবেলায় সারাদিনের খাওয়ার জোগাড়টা হয়ে থাকত। দুপুরবেলা 12 বাড়ি তলায় বটগাছের ছায়ায় বাঁশের মাচার ওপর ভিজে গামছা কাছে নিয়ে দিবানিদ্রা। জীবনের 55টা বছর এমনি করে নিশ্চিন্তে নির্ভাবনায় আশু কাকা কাটিয়ে দিয়ে কি এক খেয়ালে আশু কাকা গ্রাম ছেড়ে কলকাতায় চলে এলো। রাস্তায় একদিন কার মুখে যেন শুনেছিলাম আশু কাকারা এসে কলকাতার বরানগরে না টালিগঞ্জে কোথায় উঠেছে। সেও অনেকদিন হলো। তারপর কতদিন কেটে গেল। এতদিন পরে আবার আশু কাকার সংবাদ পেলাম। শুধু পেলাম নয়, সশরীরে আমার বাড়িতেই এসে গেছেন শুনলাম। সেদিন আমার অফিসেই। আমার অফিসের ঠিকানা আশু কাকার জানার কথা নয়, কিন্তু ঠিকানা জোগাড় করে দেখা করতে আসা এই শুধু আশু কাকার পক্ষেই সম্ভব। চেয়ারটা নির্দেশ করে বললাম, বসো আশু কাকা। বসবার আগে অফিসের চারিদিকে একবার ভালো করে চেয়ে দেখে নিলে। মাথার ওপর পাখা, দেওয়ালের গায়ে ঘড়িটা, টেবিলের ওপর পেতলের কলিং বেল, ইস্পাতের আলমারি ইত্যাদি ইত্যাদি। আশু কাকা চেয়ারে বসে কিন্তু অন্যদিকে দেখতে দেখতে বললে, বেশ জায়গায় অফিস তোমার নবনী, বেশ অফিস, সাজানো গোছানো, কিন্তু আসতে যেতে পেরান বেরিয়ে যায়। এক পিঠের বাস ভাড়াই 14 পয়সা নিয়ে ছাড়লে। হঠাৎ যেন কাজের কথা মনে পড়ে গেল। বললে, ভালো কথা, 3 টাকা 12.5 আনা দাও দেখিনি। তোমার জন্য এই 4 দিনে 3 টাকা 12.5 আনা পয়সা খরচ করে ফেলেছি। বাসে, ট্রামে, রিক্সার মোট তোমার গিয়ে 3 টাকা 12.5 আনাই দিতে হচ্ছে। কাছারিতে সাক্ষী দিতে গিয়ে যেমন জলখাবার, রাহা খরচ নেওয়া স্বভাব আশু কাকার, এও তেমনি। এ আমার জানা ঘটনা। এসব ক্ষেত্রে নির্বিবাদে টাকাটা বার করে দেওয়াই নিয়ম। আর আশু কাকা 4খানা 1 টাকার নোট কোঁচার খুঁটে বেঁধে কোমরে গুঁজে রাখবে, এটাও তেমনই পরিচিত দৃশ্য। এ নিয়ে আমার প্রশ্ন বা বিস্ময় প্রকাশ করার কথা নয়। শুধু জিজ্ঞেস করলাম, বাড়ির সব খবর কি আশু কাকা? বাড়ির খবর পরে শুনো, আর তাছাড়া তা শুনেই বা কি করবে? সে থাকবে, যে কাজের জন্যে আমি এসেছি। এই কাজটি আশু কাকার আসল কথা। আশু কাকার পথ বড় সোজা পথ, ঘুরিয়ে পেঁচিয়ে বলতে জানে না। সরল কথার মানুষ। মনের কথা আর মুখের কথার মধ্যে কোনো তফাৎ নেই আশু কাকার। বললে, অটলদার বাড়িতে তোমার নেমন্তন্ন হয়েছে? বললাম, হ্যাঁ কাকা, হয়েছে তো। ম্রিয়মান নয়, অভিমান নয়, লজ্জা দুঃখ কিচ্ছু নয়। আশু কাকা যেন পরের শারীরিক অসুস্থতা নিয়ে ডাক্তারের সঙ্গে কথা কইছে। বললে, তোমারও হয়েছে? বললাম, কেন, তোমার নেমন্তন্ন হয়নি কাকা? স্বগতোক্তির সুরে আশু কাকা বলে যেতে লাগলো, ব্যাপারটা কিরকম হলো বলো তো? শ্যামবাজারের পেরবোদ্দার বাড়ি গিয়ে শুনলাম ওদের নেমন্তন্ন হয়েছে। বালিগঞ্জের সিধুদার বাড়ি গিয়ে শুনলাম ওদেরও হয়েছে। খানিকক্ষণ চুপচাপ। আশু কাকা বললে, অথচ বলতে পারবে না যে আমার ঠিকানা জানে না। সিধুদার ছেলেকে দিয়ে আমার বাসার ঠিকানাটা ওদের কাছে পাঠিয়েছিলাম। তাহলে মহা সমস্যার কথা আশু কাকা তুলেছে। ভেবে বললাম, আচ্ছা এমনও তো হতে পারে ওরা নেমন্তন্নর চিঠি পাঠিয়েছে, কিন্তু ওই পোস্ট অফিসের গোলমালে। সে কথা বললে হবে না। নিজে রোজ পোস্ট অফিসে গিয়ে খোঁজ নিচ্ছি, আজও গিয়েছিলাম। আরো ভাবিয়ে তুললে আশু কাকা। বললে,
এই নিয়ে সব শুদ্ধ 4 দিন হলো। 3 দিন গেছি তোমার বাড়িতে, শেষে ওই তোমার অফিসে এসে হাজির হলাম। খবরটা শুনে পর্যন্ত রাত্রিরে নবনী আমার আমার ভালো ঘুম হয় না। এই ব্যাপারে আশু কাকার মতো লোকের ঘুম না হওয়ারই কথা। আশু কাকা আবার বলতে লাগলো, অথচ ভাবো একবার, অটলদা তখন বেঁচে। বড় মেয়ের বিয়ের সময় কলা পাতা থেকে শুরু করে পান পর্যন্ত এই আশু ঘোষ একলা একলা সব জোগাড় করেছিল। তারপর খানিক থেমে আবার বললে, তারপর তারপর বড় ছেলের বিয়েতে যখন শেষ পর্যন্ত ছানা এসে পৌঁছলো না সন্ধেবেলা, মনে আছে? হ্যাঁ, মনে আছে? অটলদা মুখ কালি করে আমার হাত দুটো জাপটে ধরলে, বললে, কি হবে আশু? সেসব দিনের সুখস্মৃতি বোধহয় আশু কাকাকে বিচলিত করে তোলবার পক্ষে যথেষ্ট। কিন্তু এত সহজে মুছড়ে পড়বার লোকও আশু কাকা নয়। বললে, যাগ্গে নবনী, সেই খবরটা নিতেই এত দূরে তোমার কাছে আসা। পরশু বিয়ে, অথচ আজ সকাল পর্যন্ত কোনো খবরাখবর না পেয়ে, যাগ্গে। যেন হতাশায় বিরক্তিতে ও প্রসঙ্গ আর আলোচনা করবে না, এমনই ভাবে মুখের কথাটাকে অসম্পূর্ণ রেখে থেমে গেল আশু কাকা। বললাম, তোমার খাওয়া হয়েছে নাকি? বেলা তো 2টো বাজতে চলল। আশু কাকা সেই ভোরবেলা বেরিয়েছে অনেক তালে, সুতরাং খাওয়ার কেমন করে হবে? এখানেই শহরের ব্যস্ত আবহাওয়াতে এসেও আশু কাকার ব্যতিব্যস্ত ভাবটা কাটেনি। হোটেলে যেতে যেতে বললাম, কাকিমা কেমন আছে কাকা? তোমার কাকিমার কথা বলো না নবনী, তিনি তো মারা গেছেন। আমি যেন চমকে উঠলাম। নিঃসন্তান আশু কাকা বিপত্নিক হলো কবে? কিন্তু এমন নিঃসংকোচে স্ত্রীর মৃত্যু সংবাদটাই বা কে দিতে পারে এক আশু কাকা ছাড়া? জিজ্ঞেস করলাম, কি হয়েছিল শেষকালে? হবে আবার কি, একরকম না খেতে পেয়ে মারা গেল বলতে পারো। হ্যাঁ, তা সে কথা থাক। অটলদার বাড়িতে এদানি গেছলে নাকি নবনী? এই তো কালই গেছি। আমার বিয়েতে ওই সব করেছিল না, এখন আমি না গেলে খারাপ দেখায়, তাই যাওয়া। কদিন ধরে প্রায়ই যাচ্ছি। হ্যাঁ, যাবতীয় কেনাকাটা। আশু কাকা কথাটা লুফে নিলে। খাওয়া দাওয়ার কিরকম বন্দোবস্ত হচ্ছে দেখলে? হ্যাঁ, যা যা হচ্ছিল বললাম। শুনে আশু কাকা ভীষণ দমে গেল। বললে, সব লণ্ডভণ্ড হয়ে যাবে। অটলদা নেই, আমাকেও নেমন্তন্ন করলে না, কি যে হবে। আশু কাকা মাথায় হাত দিয়ে বসবার জোগাড়। বললে, কিন্তু মাছের কি হচ্ছে? মাছ তো দেখলাম আমার সামনেই অর্ডার দিলে। করকম মাছ? বললাম, একরকম মাছের কথাই তো শুনলাম। আমার সামনে ওই 1.5 মণ মাছেরই তো অর্ডার দেওয়া হলো। আশু কাকা বলে উঠল, সব পণ্ড হবে নবনী, এই তোমায় বলে রাখছি। দেখো, অটলদা বেঁচে নেই, আমি নেই, কি যে করবে ছেলে ছোকরা, বদনাম হয়ে যাবে। হ্যাঁ, বদনাম হয়ে যাবে মাঝখান থেকে, দেখে নিও। বললাম, আর দইওয়ালা এসেছিল, তাকেও বুঝি দইয়ের অর্ডার দেওয়া হলো? কি দই? তা জানি নে কাকা। আশু কাকার জন্যে ভালো করে মাংসের অর্ডার দিয়েছিলাম আর পরোটা। ভেতর থেকে গন্ধ আসছিল। একটু অন্যমনস্ক হয়ে গেল আশু কাকা। একজন ওয়েটার এসে যথারীতি ময়লা নেতা দিয়ে টেবিলটা পরিষ্কার করে গেছে। মনে হল আশু কাকার যেন লোভ সামলানোর দায় হয়ে উঠেছে। হঠাৎ নিজেই নিজের ধুতির কোঁচাটা দিয়ে পরিপাটি করে টেবিলটা সাফ করতে লাগলো আশু কাকা। বললে, বড় ময়লা টেবিলটায়। মাংস এলো, পরোটা এলো। আশু কাকা বললে, খাঁটি পাঁঠার মাংস তো নবনী। হ্যাঁ, দেখো দেখো, আমরা সেকেলে লোক।
অভয় দিতেই আশু কাকার মুখ ভর্তি হয়ে উঠল মাংসে। তারপর আস্তে আস্তে লক্ষ্য করতে লাগলাম আশু কাকার খিদেও খাঁটি, আশু কাকার খাওয়ার রীতিটাও খাঁটি। কারণ আশু কাকা মানুষটাই যে খাঁটি। প্রত্যেকটি গ্রাসের সে কি ভঙ্গি, প্রত্যেকটি খাদ্যবস্তু নিয়ে সে কি কসরত, নিঃশ্বাসে প্রশ্বাসে, ঝোলে ঝালে, আঙুলে প্লেটে, মুখে ঠোঁটে, সবার উপর চোখের দৃষ্টিতে সে কি সামঞ্জস্যময় মুভমেন্ট। আমি দেখতে লাগলাম। হঠাৎ একটা মাংসের হাড় জিভ আর দাঁত দিয়ে কায়দা করতে করতে আশু কাকা শখেতে বললে, তোমার কাকিমা না খেতে পেয়ে মরেছে। এই কথাটা আমি আমি ভুলতে পারিনি নবনী। অনেকক্ষণ ধরে খেয়ে একসময় খাওয়া শেষ হলো আশু কাকার। হাত ধুয়ে এসে বসলো আবার। বললে, বেশ খাওয়াটা হলো আজ। অনেকদিন পরে মাংস খেলাম সত্যি। সেই সেই 2.5 বছর আগে বারোয়ারি তলায় দুর্গ পুজোর সময়, মহাষ্টমীর দিন। পরিতৃপ্তির একটা সশব্দ উদ্গার তুলল আশু কাকা। কিন্তু মনে মনে বুঝলাম আশু কাকার সমস্যার কোনো আশু সমাধান যেন হলো না। আশু কাকা বিদায় নেওয়ার পরেও অনেকক্ষণ ধরে ভাবলাম, আমি গিয়ে প্রস্তাব করব নাকি। বাড়িতে কত আত্মীয় অনাত্মীয়, অনাহুত রবাহুত আসবে, তাদের সঙ্গে আশু কাকার নামটা জুড়ে দিতে যদি আপত্তি থাকে, নামমাত্র একটা নেমন্তন্ন চিঠি, তাতেও কি আটকাবে? নিমন্ত্রিত সম্ভ্রান্ত অভ্যাগতদের মধ্যে বিশিষ্ট একজন হতে চায় আশু কাকা। আর সেই বাসনা কি অযৌক্তিক কিংবা একান্তই হাস্যকর? অপরের শুধু বিপদে নয়, উৎসবেও যে তার একটা অধিকার আছে। আজ অটলদা নেই বলেই কি আশু কাকার সমস্ত অধিকার লুপ্ত হবে? নাকি আশু কাকা আজ ঠিকানাহীন বলেই এই অবজ্ঞা? কিন্তু আমার অবাক হতে তখনও অনেক বাকি ছিল বুঝি। বিয়ের দিন নয়, বউ ভাতের দিনের ঘটনা। একটু সকাল সকালই গিয়েছিলাম, নেয়াত্ম নিমন্ত্রণ রক্ষা করা নয়। সন্ধে হওয়ার সঙ্গে সঙ্গে গিয়ে পৌঁছেছি। গিয়ে পৌঁছতেই প্রথমে আশু কাকা ছাড়া আর কার সঙ্গেই বা দেখা হবে? ফর্সা একটা পাঞ্জাবি পরে খালি পায়ে এগিয়ে এলো আশু কাকা। এসেই ধমকের সুরে, এই গিয়ে এখন তোমার আশা হলো নবনী? তোমরা বাড়ির লোক হয়ে যদি আসতে এত দেরি করো। দাঁড়াও, আসছি বলে আশু কাকা বাড়ির ভেতরে সোজা চলে গেল এবং তার একটু পরেই ফিরে এলো। বললে, আসলে রান্নাটা নিজে তদারক করছে কিনা। এইমাত্র পোলাওটা নাবলো, একটু চেখে এলাম। আজ রান্নাটা খেয়ে দেখো, যদি ফার্স্ট ক্লাস না হয় তো আমি কান মুলতে মুলতে না খেয়ে চলে যাবো এই বাড়ি থেকে। হ্যাঁ, এই আমি বলে দিলাম। হ্যাঁ। আরো কয়েকখানা গাড়ি এসে পড়ল। আশু কাকা দৌড়ে গেল ওদিকে অভ্যর্থনা করতে। বড় ছেলে ছবি, ছোট ছেলে রবি। রবির বিয়ে, কর্তা ব্যক্তির মধ্যে ছবি একলা। অভ্যর্থনা আয়োজন চূড়ান্ত হয়েছে। আলো, লোকজন, গাড়ি, ফুলের মালা, কোনো ত্রুটি নেই। চাকর বাকর, কর্মচারী, দারোয়ান, লোক লস্কর, কিছুরই শেষ নেই। কিন্তু সকলের ওপরে আছে আশু কাকা। আশু কাকার নজর সব দিকে। আশু কাকা একবার দৌড়ে ভেতরে যায়, আবার বাইরে আসে। ওরে, অসময় মাটির গেলাসগুলো ধুয়ে সাজিয়ে রাখ বাবা, সাজিয়ে রাখ। হ্যাঁ রে, নেবুগুলো কাটবো কি আমি? ঠাকুর, লুচির কড়া চড়িয়ে দাও, 7টা বেজে গেছে। এই যে, আসো আসো, বড় আনন্দ হলো। অটল দাদা আজ নেই। তিনি থাকলে দেখে যেতে পারতেন তার ছেলের বিয়েতে কোনো ত্রুটি আমরা হতে দিইনি। সমাগত অভ্যাগতদের মধ্যে বসে বসে ভাবছিলাম, কেমন করে কি হলো? কোনো খুঁতি নেই কোথাও। আশু কাকাও তো ঠিক শেষ পর্যন্ত এসে পড়েছেন। তবে কি তাকে নিমন্ত্রণ করা হয়েছিল নাকি?
আশু কাকার আচরণ দেখে তো মনে হচ্ছে এখানে তার বহুদিনের যাতায়াত, অন্তর্মহলে অবাধ গতি। কিন্তু 3 দিন আগেও তো টের পাইনি। আশু কাকা হঠাৎ ইঙ্গিতে আমাকে আড়ালে ডাকলে। কোমরে একটা তোয়ালে জড়িয়েছে, হাতে চায়ের কাপ। এরই মধ্যে 3-4 কাপ খেয়ে শেষ করতে দেখলাম। কানের কাছে মুখে নিয়ে আশু কাকা বললে, তুমি বলেছিলে শুধু রুই মাছের কালিয়ার কথা, ভেটকি মাছের ফ্রাইটাও করিয়েছি। কারিগর ভালো, খেয়ে দেখো, মন্দ করেনি। এই এই লুচির কড়াটা নামলেই পাতা সাজিয়ে দেব। হ্যাঁ, আর একটা কথা। চায়ের কাপে একটা চুমুক দিয়ে বললে, মাংস হওয়ার কথা ছিল না, আমি রবিকে বলে করালাম। বললাম, কতই বা খরচ তোমার, মাংসটা করা চাই। অটল দাদা খেতে ভালোবাসতেন। আবার চায়ের চুমুক দিলে। একটু থেমে বললে, নতুন বিলিতি বেগুনের একটা চাটনিও করিয়েছি, দেখো। একটা ঝাল ঝাল, কিচ্ছু ভাবনা নেই, আমি তোমার পাশেই বসবো। কোনটার পর কি কতটা খেতে হবে সব সব বলে দেব। কিচ্ছু ভাবনা নেই তোমার নবনী। আশু কাকা যেন আমার পরম উপকার করছে, এমনি একটা বিশ্বাস আশু কাকার বক্তব্যের পেছনে। কারণ আশু কাকা অন্তরে অন্তরে বিশ্বাস করে নেমন্তন্ন বাড়িতে কাউকে অগ্রিম খাওয়ার তালিকা জানিয়ে দেওয়া একটা পরম উপকারের সামিল। কিন্তু যে প্রশ্নটা আমার মনের মধ্যে খচখচ করে বিচ্ছে, সেটা আর উত্থাপন করবার ফুরসত পেলাম না। হঠাৎ আশু কাকা বৈঠকখানায় ঢুকলো 2 হাত জোর করে। তাহলে এবার উঠতে আজ্ঞা হোক। হ্যাঁ, ঠাকুরমশাই উঠুন, সেদুদা ওঠো ওঠো। ও হরিদাস, গা তোল ভাই। অশ্বিনীদা বসে রইলে যে, ওঠো ওঠো, তোমাকে তো সেই আবার টালিগঞ্জে যেতে হবে। ওই যে সামনের বারান্দায় ঢুকেই ডান দিকে ওপরে উঠবার সিঁড়ি, বরাবর উঠে পড়ুন। ও অসময় মাটির খুঁড়ি গেলাসগুলো ওপরে নিয়ে এসো। ঠাকুরকে বলো ওই ভাড়ার থেকে আরো 1.5 ময়দা নিয়ে যা, আমি ভাড়ারে বলে দিয়েছি। ও, তোমার নাম কি ভাই? হ্যাঁ, বেশ বেশ। যেমনি বসবে সবাই, একজন গরম লুচির ঝুড়ি নিয়ে এদিক থেকে ওদিক ঘুরে যান, আর ওদিক থেকে আরেকজন পেতলের বালতি নিয়ে নিরামিষ ঘি ভাত দিতে থাকবে। তারপর তেঁতুলার ছাদে সবাই বসে গেছে। আশু কাকা নিজে এসে বসিয়ে দিয়ে গেছে তার নির্দিষ্ট আসনে। আমার পাশের কুশাসনে নিজের তোয়ালেটা রেখে দিয়েছে, অর্থাৎ আশু কাকার জন্য আসন সংরক্ষিত রইল। সবাই বসে গেছে। ডাইনে বাঁয়ে 2 সারি নিমন্ত্রিতদের মধ্যে আশু কাকা একলা তদারক করতে বেরিয়েছে, প্রধান সেনাপতির সৈন্যদের কুচকাওয়াজ পরিদর্শনের মতো। ও সময় হাঁ করে কি দেখছো ওখানে দাঁড়িয়ে? আরে কারুর গেলাসে যে জল নেই, দেখতে পাচ্ছ না? ওহে, তোমার নাম কি? বেশ সময় দিকে। এরপরে মাংসের পোলাওটাও নিয়ে আসবে তুমি। হ্যাঁ, আর বসন্তকে বলবে নিরামিষ মুগের ডালটা গামলায় যেন ঠিক করে রেডি রাখে। তারপরে ছোলার ডালের মুড়ি ঘন্ট। ও সিধুদা, তুমি তো মোটে কিছু খাচ্ছ না গো। গরম 2খানা লুচি দিক। হ্যাঁ, তুমি তো বরাবর মাংসের পোলাওটা খেতে ভালোবাসতে, ফেলে রাখলে যে। হ্যাঁ, ও হরিদাস, খাও খাও, তোমাদেরই তো খাবার বয়স। তোমাদের বয়সে আমরা এক একটা আস্ত পাঁঠা 1 লাখে হজম করেছি। অশ্বিনী দাকে তো ভালো করে পরিবেশন করা হচ্ছে না। এ কি খাওয়া হচ্ছে? যেদিকে দেখবো না সেই দিকেই বেয়ে বন্দোবস্ত। ওহে, এবার মাছটা নিয়ে এসো, কালিয়াটা। হ্যাঁ, ফ্রাইটা কেমন হয়েছে ঠাকুরমশাই? হ্যাঁ, নিজে তদারকি করে করিয়েছি। আমার হাতের কারিগর পেলে অবশ্যই আরো ভালো হতো। এবার আশু কাকা সোজা এসে তোয়ালে তুলে কুশাসনে বসে পড়ল। বললে, পরের ব্যাচে বসলেও চলতো, কিন্তু থাকি অনেক দূরে। বলে ভাজা দিয়ে লুচি মুখে পুড়ে দিয়ে বললে, কি করছো নবনী? শাক ভাজা কুমড়োর ঘ্যাট দিয়েই পেট ভরিয়ে ফেললে যে। ওদিকে ভালো ভালো জিনিসগুলোই যে এখনো বাকি রয়ে গেছে। বাড়ির আসল কর্তার ছবি কিন্তু আশু কাকার কাছে যেন ম্রিয়মান হয়ে গেছে। ছাদের এক কোণে দাঁড়িয়ে তদারক করছে, কিন্তু কার্যকর তদারক হচ্ছে না যেন। খেতে বসেও আশু কাকার শান্তি নেই। ও সময়, গেলাসগুলো একবার দেখো, কার জল চাই না চাই। এইবার মাংসের পোলাওটা দিয়ে
এই মাংসের কালিয়াটা নিয়ে এসো চট করে। আশু কাকা মুখ দিয়ে খায়, কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি রয়েছে চারিদিকে। কিসের পরে কি পরিবেশন করতে হবে, কার পাতে কি নেই, কে খাচ্ছে কে খাচ্ছে না, সমস্ত। ওহে বসন্ত, মাংসের কালিয়াটা এই রোতে তো আরেকবার দেখিয়ে নিয়ে যাও তো। হ্যাঁ, এই নাও নবনী, বেশ মাংস দেখে দেখে গোটা 4-5 দাও দেখিয়ে পাতে। খাও খাও খাও, খেয়ে কেমন রান্না হয়েছে বলতে হবে। ওজোর আপত্তি শুনলে না, আমার পাতেও ঢালালে, নিজেও নিলে অনেকখানি আশু কাকা। আশু কাকা খাইয়ে মানুষ। ছবি একবার সরু রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমার সামনে এলো। একবার চেয়ে দেখলে আমার পাতের দিকে। কিছু হয়তো বলতে যাচ্ছিল, আশু কাকা বাধা দিলে। বললে, অটলদা, বুঝলে ছবি, অটলদা আর আমি দুজনেই মাংস খেতে খুব ভালোবাসতাম। একবার কাছারির কাজ শেষ করে অটলদা বললে, আশু চলো আজ একটা খাসি কাটা যাক। অটলদার যে কথা সেই কাজ, খাসি কাটতে হবে। গেলাম মুসলমান পাড়ায়, গিয়ে আশু কাকা কি দেখলে বলা হলো না। রসময়ের পা লেগে আশু কাকার জল শুদ্ধ গ্লাসটা উল্টে গেল। তারপর সে এক হই হই কাণ্ড, জলে পাতায় কুশাসনে এঁটোয় একেবারে একাকার। আশু কাকা ফেটে পড়ল। দেখলে নবনী, কাণ্ডটা দেখলে? কিন্তু তা হোক, আশু কাকার খাওয়া তো তা বলে নষ্ট হলো না। তখন সবে মাংসের কালিয়া পড়েছিল, তারপরও অনেক কিছু বাকি। একে একে টমেটোর চাটনি, পাঁপড় ভাজা, দই, মিষ্টি সব এলো। আশু কাকা সকলকে খাওয়ালে এবং নিজেও খেলে কম নয়। হাত ধুয়ে মুখ মুছে পান চিবোচ্ছিলাম। এবার যাওয়ার বন্দোবস্ত করতে হবে। আশু কাকা হন্তদন্ত এসে বললে, নবনী তুমি যেন চলে যেও না, একটু দাঁড়াও, তোমার গাড়িতে যাবো যে। ও সময় একটা চাঙাড়িতে বেশ করে সব রকম খাবার সাজিয়ে দাও তো। না, ওর দ্বারা হবে না, দাঁড়াও নবনী, নিজেই গিয়ে একটু দেখে শুনে আনতে হবে। জিজ্ঞেস করলাম, কি আনবে কাকা? আশু কাকা চলতে চলতে বললে, আরে তোমার কাকিমার জন্যে কিছু খাবার নেব বেঁধে। দেখি। ঊর্ধ্বশ্বাসে আশু কাকা দৌড়ে ওধারে চলে গেল। আমি দাঁড়িয়ে আছি। ছবি এসে পাশে দাঁড়ালো, বলল, কে ও ভদ্রলোক নবনী? আমি এই প্রশ্ন শুনে অবাক, কিন্তু আমার উত্তর দেওয়াও হলো না। আশু কাকা সেই মুহূর্তেই এসে পড়েছে, হাতে গামছায় বাঁধা সুবিরাট এক পোঁটলা। বললে, চলো নবনী। উঠে বসলো আশু কাকা। গাড়ি স্টার্ট দিলাম। আশু কাকার নির্দেশ অনুযায়ী গাড়ি চলছে, আর আশু কাকা পোঁটলাটা 2 হাতে ধরে বসে আছে। বললে, সব নিয়েছি নবনী, সব। লেবুর কুচিটাও বাদ দিইনি। থরে থরে খুঁড়িতে এই মাটির গিলাসে সাজিয়েছি। মাংসায় নিয়েছি পোলাও। আর নিস্তব্ধ রাত। আরেকটু পরে নিশুতি হয়ে যাবে সব। গাড়ির ঘূর্ণমান দুটো রবারের চাকার শোঁ শোঁ শব্দ ছাড়া আর কোনো শব্দ কানে আসে না। জ্বলন্ত হেডলাইট সামনের অন্ধকারের পাথরে উজ্জ্বল লিপি খোদাই করতে করতে চলেছে। হঠাৎ প্রশ্ন করলাম, আচ্ছা কাকা, শেষ পর্যন্ত রবিরা তোমাকে নেমন্তন্ন করেছিল তাহলে? কাকা চমকে উঠল। কই, না করেনি তো। কখন করলে? করেনি? আমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারলাম না। ততোধিক দৃঢ়তার সঙ্গে আশু কাকা বললে, না করেনি তো। কি জানি কেন হঠাৎ আশু কাকা নিজের মনেই বলে উঠল, না করলেই বাকি। অন্ধকারের মধ্যেই আশু কাকার মুখের দিকে চেয়ে দেখলাম। পরিতৃপ্তির সঙ্গে পান চিবোচ্ছে। সংকোচ, লজ্জা এসব কিছুই কিন্তু নেই ও মুখে। বললে, না করলেই বা নবনী, ওরা কি আর আমায় চেনে? অটলদা চিনত। অটলদা বেঁচে থাকলে আমাকে নেমন্তন্ন করতে ভুলতো না। হ্যাঁ, তা যাক, ওরা না হয় ছেলে মানুষ, তা বলে আমি তো আর ছেলে মানুষই করে রাগ করে দূরে থাকতে পারিনি। থামলো আশু কাকা। গাড়ি মোড় ঘুরছিল। সোজা রাস্তায় পড়ে আশু কাকা আবার আরম্ভ করলে, অনেক ভাবলাম। বুঝলে নমনী, সেদিন তোমার বাড়ি থেকে ফিরে গিয়ে অনেক ভাবলাম। বুঝলাম ছবির তো কোনো দোষ নেই, ওরা ছেলে মানুষ, ওরা আমায় চেনে না। কিন্তু আমি যদি ছেলে মানুষই করে নেমন্তন্ন করেনি বলে না যাই, সব পণ্ড হয়ে যাবে যে।
সব লন্ডভন্ড হয়ে যাবে। স্বজ্ঞ থেকে অটলদা সব তো দেখছেন। বলবেন, আশু আমার পেটের ভাই না হয় না হলো, কিন্তু ওই মায়ের পেটের ভাইয়ের চেয়ে কম ছিল কিসে? হ্যাঁ, অনেক ভাবলাম, জানো নবনী, শেষে বউ ভাতের দিন ভোর বেলায় গিয়ে হাজির। নিজের পরিচয় দিলাম নিজেই। কি করব বলো? আশু কাকা যা বললে তা সত্যি বিশ্বাস করে। এবার কোন দিকে যাব কাকা? আশু কাকার উত্তর দেওয়ার আগেই মোড়ের মাথায় হঠাৎ ব্রেক কষতে হলো। ওদিক থেকে আর একখানা গাড়ি অজান্তে সামনে এসে পড়েছে, কিন্তু সেই হঠাৎ ব্রেক কষার আকর্ষিতায় আশু কাকার হাত থেকে পোঁটলা গেছে খুলে, আর মাথাটা গিয়ে ঠক্কর খেয়েছে সামনের কাঁচের সঙ্গে। তারপর সে এক কাণ্ড। ডালে ভাতে দই চাটনিতে মাছে মাংসে অত সাজানো চ্যাঙারি হঠাৎ উল্টে পড়েছে গাড়ির মেঝেতে। ছত্রাকার খাদ্য সামগ্রী জুতোর ধুলোর ওপর মাখামাখি। এ কি হলো নবনী? গাড়ির ভেতরের আলোটা জেলে নেমে দাঁড়ালাম। আশু কাকার চোখে কখনো জল দেখিনি, এবারও জল নেই, কিন্তু এর চেয়ে বুঝি জল বেরোনো ভালো ছিল। এ কি হলো নবনী? তারপর আশু কাকা নিজের হাতে সেই দই, সেই পোলাও, মাংস, মাছ, লুচি, ডাল, যাবতীয় জিনিস আবার ধুলো থেকে আলগোছে তুলতে লাগলো, আর আমি নির্বাক সেই দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। তারপর প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি ভাত যখন খুঁটে নেওয়া শেষ হলো, আশু কাকা বললে, আচ্ছা নবনী, তুমি তাহলে এসো। অনেক রাত হয়ে গেছে বাবা, আমি এইটুকু বেশ হেঁটে চলে যেতে পারবো। আশু কাকা পুটলি নিয়ে সোজা উঠে দাঁড়িয়ে চলতে লাগলো। গাড়িটা পাশের গলির ভেতরে ঠুকিয়ে মুখটা ঘুরিয়ে নেব। ছোট গলি, অতি কষ্টে গাড়িটা ঘোরালাম। মনে মনে ভাবছিলাম, আশু কাকা বলেছিল কাকিমা মারা গেছে, না খেতে পেয়ে মারা গেছে। তবে কোন কাকিমার খাবার বেঁধে নিয়ে গেল কাকা? মিথ্যে কথা বলবার লোক তো নয় আশু কাকা। তবে কি কাল সকালে উঠে নিজেই খাবে? কিংবা হয়তো সে কাকিমার মৃত্যুর পর আবার এক কাকিমার আবির্ভাব হয়েছে। আশু কাকা হয়তো বিয়ে করেছে দ্বিতীয় পক্ষে, হয়তো মাথার দিব্যি দিয়ে বিয়ে করতে বলে গিয়েছিল মরবার সময়, হয়তো অরক্ষণীয়া শালিকাই দ্বিতীয় পক্ষে স্ত্রী হয়ে এসেছে, কি জানি। গলি থেকে বেরিয়েই ডান দিকে বড় বাসা একটা, সেইখানে সেই রাত্রির দ্বীপ্রহরে আমি ভূত দেখলাম। একটা ডাস্টবিনের ধারে বসে আশু কাকা পুঁটলি বাঁধছে, ধরে ধরে মাছ, মাংস, রসগোল্লা, সন্দেশ, দই সাজিয়ে রাখছে চাঙাড়িতে। আশু কাকার দ্বিতীয় পক্ষের স্ত্রীর জন্যই হয়তো গাড়িটা থামিয়ে দেখলাম, দেখতে লাগলাম। আশু কাকাই তো, কোনো সন্দেহ নেই। আশু কাকা ডাকলাম। আশু কাকা আমার দিকে চাইলে, বড় কাতর সে চাউনি। কে নবনী? বেশ স্পষ্ট মনে আছে আশু কাকার গলা। হ্যাঁ, কিন্তু তুমি এখানে? গাড়ির দরজা বন্ধ করে নামলাম। কৌতূহলে তো সীমা ছিল না আমার, কিন্তু কাছে যেতেই একটা ধবধবে সাদা লোমলা কুকুর আমাকে দেখে ভয়ে ওদিকে পালিয়ে গেল। চোখের কানের কি মর্মান্তিক ভুল! আশু কাকা নয়, ছি 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 ছি, একটা কুকুর। এতক্ষণ শুনছিলেন বিমল মিত্রের কলমে আশু কাকার কথা। এরকম আশু কাকার মতো চরিত্ররা হয়তো আপনার আমার জীবনেও এসেছে। তা কেমন লাগলো আমাদের আজকের গল্প? ঝটপট লিখে ফেলুন কমেন্ট বক্সে, আর শেয়ার করে নিন অন্যদের সাথে। আমাদের আজকের গল্পের কথক ও অন্যান্য চরিত্রে ছিলেন প্রখ্যাত বাচিক শিল্পী রাজ চট্টোপাধ্যায়। শ্রী চট্টোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তাহলে আজকের মতো বিদায়, ফিরছি এরকমই আকর্ষণীয় আরও একটি গল্পের সাথে। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সকলের ভালো হোক। নমস্কার।